কাল রাতের পর থেকে আবরাজের দেখা পায়নি ফিজা। সকাল গড়িয়ে দুপুর, এখন রাত। মাঝে অবশ্য একবার কল করেছিল, কিন্তু ফিজা রিসিভ করেনি। নতুন একটা ফোন দিয়েছে তাকে আবরাজ। এটা কাল রাতেই খাবার খাওয়ার পর। ফোনটা দেখতে চমৎকার আর দামিও বটে। ফিজা ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। এত দামি ফোন তার চাই না। এসব বিলাসিতা দিয়ে কি হবে যদি স্বামীর সংসারই না হয়, স্বামীর ভালোবাসাই না পায়? একজন মাফিয়ার মনে আদৌ কতটুকু ভালোবাসা থাকতে পারে, এটা নিয়ে ঢের সন্দেহ। এত টাকা পয়সা, এক্সক্লুসিভ ড্রেস, গাড়ি বাড়ি এসব তার চাই না। ফিজা ফোনটা দিয়ে তবুও দুই একটা ছবি তুলল। ক্যামেরা দারুণ, ছবি বেশ ভালোই আসছে। যদিও আবরাজের সুগন্ধি ফুল এমনিতেও চমৎকার সুদর্শনা রমণী। ফিজা মুখ বাঁকায়। এটা তার মুখের কথা নয়, এটা স্বয়ং আবরাজ খানি বলে। ফিজা ঘাড় বাঁকিয়ে সদর দরজার দিকে তাকায়। আবরাজ বাড়ির ভেতর প্রবেশ করেছে। ঠোঁট বাঁকিও না সুগন্ধি ফুল। ফিজা আশেপাশে তাকালো। দুইজন সার্ভেন্ট, একজনের হাতে একটা ট্রে যার মধ্যে 2 রকম কফির মগ রয়েছে, এবং আরেকজন আবরাজের গায়ের ব্লেজারটা খুলে নিল। কিন্তু মহিলা খুব সাবধানে করছেন, আবরাজের গায়ে এক রত্তির ছোঁয়া যাতে না লাগে মহিলার। আবরাজ কফির মগ একটা হাতে নিয়ে এরপর ইশারা করতে মহিলা দুটো চলে গেল। ফিজার নিকট আবরাজের ব্লেজার খুলে দেওয়ার দৃশ্যটা ভালো লাগলো না। এটা কেমন বিশ্রী ব্যাপার। মাফিয়া বলে কি নিজের গায়ের পোশাকও অন্য কাউকে দিয়ে পাল্টাতে হবে? অবশ্য এত টাকাওয়ালা হলে হাত তো নিষ্পিস করবেই, সাথে মানুষজনকে দেখাতে হবে না কত টাকা আছে যে। তীক্ষ্ণ দৃষ্টি যেন আবরাজ অনুমান করে সেই ব্যাপারখানা, তবে তেমন গুরুত্ব দিল না। ফিজা শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে, ঠোঁট আমার, এটা কি করব না করব সেটাও আমার ব্যক্তিগত বিষয়। তা তো বটেই, তবে পরে যদি এর জন্য উল্টোপাল্টা কিছু ঘটে তাহলে আমাকেও কিছু বলতে পারবে না, কারণ আমিটাও আমার আর বউটাও আমার। সো আমার যা ইচ্ছা তাই করব। ফিজা বিরক্ত, সারাক্ষণ বউ আর বউ, অথচ এত বছর কোনো খবর ছিল না। এখন এসে শুরু হয়েছে আহ্লাদ। বিরক্তিকর স্বরে বলে উঠল, আপনি সুদর্শন, এটা তো মানতেই হবে, কিন্তু তার মানে এই না আপনি আমাকে সিডিউস করে আমার কাছাকাছি আসার চেষ্টা করলে আমি অতীত ভুলে যাব। বাহ, চতুর মেয়ে মানুষ। এমনই তো হবে আবরাজ খানের বউ, যাকে কিছু বলার আগে ইশারা করলে সব বুঝে যাবে। আবরাজ নিজেও চায় না ফিজা তাকে এত দ্রুত মেনে নিক। সে চায় বউ একটু একটু করে তাকে মেনে নিক। আবরাজ লাফানোর মতো করে দ্রুত কদমে এগিয়ে গেল। ধপাস করে ফিজার পাশে বসে জড়িয়ে ধরে বলে উঠল, এই সুগন্ধি ফুল, চলো না আমরা বাসরটা সেরে ফেলি। আই এম 100% শিওর তোমাকে আমার কিচ্ছু শিখিয়ে দিতে হবে না। স্যার, সরি স্যার। আবরাজ সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাব্বিরের কণ্ঠস্বর শোনা যায়, তবে পরক্ষণে সেটাও অপ্রস্তুত হয়ে এলো। ফিজা নড়ে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে রাখে সেভাবে। এমন পরিস্থিতিতে দুইজন দুই দিকে গিয়ে অকওয়ার্ড ফিল করার চেয়ে এভাবে থাকাটাই বেটার। যদিও সাব্বির যে দৃষ্টি তুলে সামনে তাকাবে না, এটা আবরাজ জানলেও ফিজা তো আর জানে না। অগত্য সেভাবেই বসে রইল। আবরাজ এর মধ্যেই চোখ রাঙিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, তুমি সর্বদা আমার রোমান্সের মধ্যে বাগড়া দিতে আসো। এটা রিভেন্স হবে, তোমার বাসরাতের ভিডিও তুমি নিজে করবে। ফিজা চমকালো। এত নির্লজ্জ পুরুষ, কি বলে সব? বাসরাতের ভিডিও, তাও আবার যারটা সে করবে? ফিজার ভাবনার মাঝেই সাব্বির দৃষ্টি নত রেখে চিন্তিত স্বরে প্রশ্ন করলো, কিন্তু স্যার ভিডিও করলে বাসর করব কখন? গাধা। আবরাজ দাঁতে দাঁত চেপে বলে। ফিজার হাসি পায়। আচমকাই মেয়েটা দুজনের কথোপকথনের শব্দে শব্দ করে হেসে উঠল। আবরাজের দুনিয়ায় বুঝি থমকে গেল। মেয়েটা এতদিনে তার সামনে একবারও হেসেছে কি? কণ্ঠস্বর যেমন মিষ্টি ধারালো, তেমন হাসির রিনঝিন শব্দ। আবরাজের বুকের ভেতর তোলপাড় হয়। রমণীর প্রেমে সে নতুন করে পড়ছে। সংসার করতে হলে ভালোবাসা থাকতে হবে। আবরাজ এমনটা জরুরি মনে করে না, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না ভালোবাসা থাকতে হবে। শুধু মনের বিরুদ্ধে গিয়ে সংসারটা জরুরি নয়, ভালোবাসাটা জরুরি। ভালোবাসা না থাকলে এমন হাসির দেখা কি সে আদৌ পাবে? কখনো না। আবরাজ ফিজাকে নিজের থেকে ছেড়ে দিল। ফিজা হাসি থামিয়ে দ্রুত লিভিং ছাড়ে। ফিজা যেতে আবরাজ সাব্বিরের দিকে তাকায়। জিজ্ঞাসা করে, এনিথিং রং? স্যার, ত্রিনা ম্যাম কাল সকালে চলে আসবেন এখানে। আজ সকালে তিনি জার্মানির উদ্দেশ্যে রওনা করেছেন। ওকে, আসতে দাও। আবরাজ ভাবনা চিন্তা ছাড়া বলে দেয়। সাব্বির জানে না তার স্যার সব ইম্পর্টেন্ট ব্যাপারগুলোতে কিভাবে এত শান্ত থাকে। ত্রিনা আসবে শুনে তো বেচারা নিজেরই কলিজার পানি শুকিয়ে গেছে। যেই সেমরি ত্রিনা আবার কি করে বসে কে বলতে পারে। আগেও তো কম করেনি। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমাকে একটা নতুন অনুভূতির সাথে পরিচয় করালে, সেজন্য একটা গিফট তোমার প্রাপ্য। গিফট? সাব্বির অবাক হয়ে দুই ভুরুর মাঝে ভাঁজ ফেলে অস্ফুটে বলে। আবরাজ কফির মগটা সামনের সেন্টার টেবিল থেকে হাতে নিল। সেটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে চুমুক দিল। রয়ে শোয়ে জবাব দেয়, হ্যাঁ, তোমার বউকে এখানে নিয়ে আসবে। বাট তোমার বউ আসার পর দুইজন অবশ্যই এবং অবশ্যই আলাদা আলাদা কক্ষে ঘুমাবে। সাব্বির প্রথম কথাটা শুনে খুশিতে আত্মহারা হলেও দ্বিতীয় কথাটার মানেটা বুঝতে না পেরে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ডেকে উঠল, স্যার, কোনো বাহানা চলবে না। ইটস মাই অর্ডার। সাব্বির দাঁড়িয়ে রইল। আবরাজ হনহনিয়ে নিজের কক্ষে চলে গেল। সাব্বির পেছনে সোফায় ধপ করে বসে গেল। কাঁদো কাঁদো স্বরে বলে,
বউ কাছে নেই, এখন তো এটা মনকে বুঝাতে পারি, কাছে থেকেও বউকে ছুতে পারি না, তখন কেমনে কন্ট্রোল করব নিজেকে? বউ নিশ্চয়ই বলবে আমার। বাকি কথা বলার আগে সাব্বির গুনগুন করে, চোখে পানি নেই। আবরাজ দূরে নিজের কক্ষের দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, পাশাপাশি রুমে থেকেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না? আমি যে এক বেডে ঘুমিয়েও নিজেকে কন্ট্রোল করছি, তাহলে আমি শুধু পুরুষ না, আমি মহাপুরুষ। অথচ আমার বউ এটা বুঝলো না। কাল রেডি থেকো সুগন্ধি ফুল, আমি বাসায় ফিরে তোমাকে নিয়ে একটা পার্টি অ্যাটেন্ড করব। ফিজা বিছানায় শুয়ে আছে আর আবরাজ তার পাশে বসে ল্যাপটপে কিছু করছে। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি স্থির রেখে বলে উঠল উপরোক্ত কথাগুলো। ফিজা অন্যদিকে ফিরে শুয়েছিল। আবরাজের দিকে ঘুরে হেয়ালি স্বরে জিজ্ঞাসা করলো, আবার কাস্টমার দেখাবেন নাকি? কথাটা শেষ হওয়ার আগে ফিজার কানে যেন বিস্ফোরণ ঘটালো। 2 হাত কানে চেপে মেয়েটা দ্রুত শোয়া থেকে উঠে বসলো, কিন্তু এটাও বেশি সময়ের জন্য হলো না। আবরাজ ফিজাকে চকচকে ফ্লোরে পড়ে থাকা থ্যাতলানো ল্যাপটপটা দেখার সুযোগ অবধি দিল না। ফিজার হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রাগান্বিত স্বরে বলে উঠল, বউ তুমি আমার, কোনো পণ্য নয়। দ্বিতীয়বার এসব কথা বললে খুব খারাপ হবে, যা তোমার ধারণার বাইরে। বউ, ফিজা তাচ্ছিল্য হেসে বলে। আবরাজের রাগে চোয়াল শক্ত হয়ে আছে, সুদর্শন চেহারাটা দারুণ দেখাচ্ছে। ফিজা ভুরু কুঁচকে তাকিয়ে বলে, আপনাকে রাগলেও চমৎকার লাগে আবরাজ, মজা করো না, আই এম সিরিয়াস। আবরাজ চক্ষুদয় বন্ধ করে গম্ভীর স্বরে জানালো। ফিজা ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, আচ্ছা ঘুমিয়ে পড়ো। আবরাজ বিছানা ছাড়ল। গায়ে নাইটি শার্ট, বুকের দিকে যে কটা বোতাম সেগুলো সবগুলো খোলা, লোমহীন বুকের ভাঁজগুলো স্পষ্ট। ফিজা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। এসছে পর আবরাজের এক এক রকম রূপ রীতিমতো চোখ ধাঁধিয়ে যায়। ফিজা কম্পিউটারের তলায় ঢোকে। আবরাজ রুমে দেওয়ালের সাথে অ্যাডজাস্ট করা মিররে দেখে সেটা। বাঁকা হেসে লাইট অফ করে, এরপর বিছানায় এসে নিজেও শুয়ে পড়ে। আবরাজ ঘুমোচ্ছে। কলিং বেলের শব্দে ফিজার ঘুম ছুটেছে। পাশের দেয়ালে টানানো সোনালি রঙের ঘড়িটা দেখে সকাল 8টা বেজে 7 মিনিট। ফিজা বিছানা ছাড়ল। গায়ের পোশাক কোনো রকম ঠিকঠাক করে জুতো জোড়া পরে দরজার দিকে এগিয়ে এলো। দরজা খুলল খুব সাবধানের সহিত। আবরাজের যেন ঘুম না ভাঙে সেই দিকে সম্পূর্ণ সচেতন রইল মেয়েটা। আলগোসে বাইরে থেকে দরজাটা চাপিয়ে লিভিং রুমে উপস্থিত হলো। একজন ওয়েস্টার্ন পরিহিত রমণী সার্ভেন্টের সাথে কিছু নিয়ে তর্কাতর্কি করছে, বারবার ওদের মাস্টার বেডরুমের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। তবে মহিলা 2জন সামনে দাঁড়িয়ে আছে বিধায় সেটা করতে পারছে না। ফিজা পেছন থেকে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কে? ফিজার প্রশ্নে 2জন মহিলা সরে গেল সামনে থেকে। বাংলা বুঝতে পারেন তারা। ফিজার সামনে দাঁড়ানো রমণী টিনাকে দেখে ভুরুজোড়া কুঁচকে নিল। বিরক্তিকর স্বরে বলে উঠল, এত সকালে কারোর বাসায় এসে এভাবে চিৎকার করছেন? মিনিমাম কমন সেন্সটুকু নেই নাকি? টিনা যতটা না অবাক হয়েছে ফিজার কথা শুনে, তার থেকে মেয়েটার ওপর রাগ বেশি হচ্ছে। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ফিজার ড্রেস আপ দেখে টিনা হিতাহিত জ্ঞান হারালো যেন। তর্জনী আঙ্গুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, এই মেয়ে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমাকে কমন সেন্স শিখাতে এসো না। কমসে কম তোমার থেকে ভালো সেন্স রয়েছে আমার। ফিজা নিজের শরীরের দিকে তাকিয়ে থতমত খেলো। গায়ের পোশাকের অবস্থা নাজেহাল, কিন্তু বিষয়টা পাত্তা দিল না। ভাব এমন করলো বিবাহিত একজন নারীর এত সকালে এমন পোশাক আশাকে থাকা খুব সাধারণ। আসলেই তো তাই। সে নিজের বাসায় কিভাবে থাকবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে যদি কেউ এত সকালে হস্তক্ষেপ করতে আসে তাহলে সেটা তার ভুল। এজন্য তার কি করণীয়? ফিজা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই পেছন থেকে গম্ভীর রাশভারী কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে? আমি তোমায় এদিকে খুঁজে পাচ্ছি না। কাম সুগন্ধি ফুল, আমি আরো ঘুমোবো। আবরাজ চোখ ডলতে ডলতে এসে ফিজাকে কোলে তুলে নিল। ফিজা চমকালো, তবে গলা জড়িয়ে ধরল আবরাজের। অন্যদিনের তুলনায় আজ গভীর করে গলা জড়িয়ে ধরে। আবরাজ বিষয়টা বুঝতে পারে। বউ তাকে নিয়ে জেলাস, আর টিনাকে জেলাস করাতে এভাবে ধরেছে। ইস, এটা যদি প্রতিহিংসা থেকে না হয়ে ভালোবাসা থেকে হতো এই গভীরতাটুকু। আবরাজ বুঝি বউকে ভালোবাসায় মরিয়ে রাখত। আবরাজ এর মধ্যে একবারও ত্রিনার দিকে তাকায়নি। রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে আবার দাঁড়িয়ে গম্ভীর স্বরে ত্রিনাকে উদ্দেশ্য করে বলে, বাই দ্য ওয়ে, সকাল সকাল একটা কাপলের বাসায় সেভাবে ডিস্টার্ব করাটা কোনো সভ্যতার কাতারে পড়ে না। পরে দেখা হচ্ছে। ফিজা মাথাটা একটু উঁচু করে পেছনে ত্রিনার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ত্রিনার চোখ টলমল করে। রাগ নাকি কষ্ট পেয়েছে ফিজা বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না। শুধু জানে এই মেয়েটা এবং এই মেয়েটার বাবা, ওরা বাপ বেটি দুজনাই নাটকবাজ। ত্রিনা কিছু সময় আগে বাড়ি থেকে চলে গিয়েছে। ফিজা ফ্রেশ হয়ে এসে আর ত্রিনাকে দেখেনি। এই নিয়ে অবশ্য তার মাথা ব্যথাও নেই। সে গুনগুন করতে করতে কিচেনে গেল। বেশ ফুরফুরে মুডে আছে বলে মনে হচ্ছে। আবরাজের ভুরু কুঁচকে আসে। লিভিং রুম আর কিচেনের দরজায় দাঁড়ানো 2জন মহিলা রয়েছে। তারা নিজেদের মতো কাজ করছে। আবরাজ সেসব তোয়াক্কা করে না। নিজেও নাইট শার্টের হাতার ভাঁজ খুলতে খুলতে কিচেনে গেল। দূরে থাকেও তুমি এমন মায়া জড়াইছ পুরুষ, তোমার সত্যি যাই নাও এখন ছাইরা যাইবার পারি না। ফিজা খুন্তি দিয়ে একটা পাত্রে কিছু নাড়তে নাড়তে গুনগুন করে। পেছনে যে আবরাজ দাঁড়িয়ে সেটা মেয়েটার খেয়াল আছে কিনা বোঝা মুশকিল।
গেঞ্জির ফাঁক দিয়ে নিজের মসৃণ পেটে কোমল স্পর্শের সাথে সাথে ঘুরেও থুতনি ঠেকিয়েছে আবরাজ অনুভব করে ফিজা। বলে, কোনোদিন ছেড়ে যেতে দেবও না, আমার মৃত্যুই তোমার মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সুন্দরী রমণী। ফিজা মুচকি হাসল। সেকেন্ড সময় পরপরই আবরাজ কিছুটা ছিটকে দূরে সরে এলো। ডান হাতে বা হাতটা চেপে ধরে ফ্যাল করে তাকিয়ে থাকে বউয়ের দিকে। ফিজা খুন্তিটা উল্টে পাল্টে দেখতে দেখতে তাচ্ছিল্য স্বরে বলে উঠল, একদম ভুল সেটা। প্রমাণ নিশ্চয়ই হাতে নাতে পেয়েছেন। আপনি কেন? আমি না চাইলে আমাকে কখনোই আপনি আটকাতে পারবেন না। আবরাজের হাতটা লাল হয়েছে, সুন্দর চামড়ায় চোখে লাগছে খুব। ফিজার মনটাও আচমকাই খারাপ হয়। বারবার সে মানুষটাকে ক্ষতবিক্ষত করছে, অথচ আবরাজ খান তাকে এখনো একবারও ছুঁয়ে অবধি দেখেনি। আঘাত তো দূর, তার তো এমন উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য তো ছিল মানুষটা তাকে যেমন মানসিক অশান্তি দিয়েছে তাকেও সেই অশান্তির সাথে পরিচয় করানো। ফিজা খুন্তি রেখে রান্নাঘরে রাখা ফার্স্ট এইড বক্স খুঁজে বের করে। আবরাজ তখন ভুরুকুচকে তাকিয়ে। ফিজা আবরাজের হাত টেনে ধরে সেখানে ওষুধ লাগালো। আবরাজ ফিজার দিকে বিনা বাক্যে তাকিয়েছিল এত সময়। ফিজার কাজ শেষ হতে আবরাজ বলে উঠল, সময় হোক, এমন কাঁদানো কাঁদাবো সবকিছু রসুল তখন একটু পরপর করে নেব সুগন্ধি ফুল। চোখগুলো ছোট ছোট আবরাজের। ফিজা ভুরুজোড়া আড়াআড়ি ভাবে রাখলো, জিজ্ঞাসা করলো, রুমে যান, খাবার নিয়ে আসছি। আবরাজ ঘাড় নেড়ে কিচেন ছেড়ে বেরিয়ে এলো। দুইজন মহিলা বেশ অবাক হয়েছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আবরাজ খানের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করে না। একটু এদিক ওদিক হলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে সেই আবরাজ খান একজন মেয়েকে কতটা প্রায়োরিটি দিচ্ছে। আবরাজকে দেখে যে যার কাজে লেগে পড়লো। আবরাজ লিভিং রুমের ঠিক মাঝে দাঁড়িয়ে মহিলাগুলোকে উদ্দেশ্য করে বলে উঠল, এটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট। নেক্সট টাইম যদি আমার সুগন্ধি ফুল রান্নাঘরে গিয়েছে খুব খারাপ হবে, ইটস মাই প্রমিস। ফিজা শুনল রান্নাঘর থেকে। বিরক্তিতে চোখ মুখ বিকৃত করে ফোঁস করে উঠল, আজব পুরুষ। সাব্বির সবেমাত্র নিজের কক্ষ থেকে বেরিয়েছিল। বেচারার সবেমাত্র ঘুম ভেঙেছে বোধ হয়, চোখ ডলছে তখনও। তারপর লিভিং রুমে এসে আবরাজের রাগী কণ্ঠস্বর। কেন রেগে আছে, কি কারণ, কিছু বুঝে ওঠার আগেই আবরাজ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, আর সারাদিন তোমার ফোন পানিতে ভিজিয়ে রাখবে, আর তুমি শাওয়ার দেবে না। এগুলো কিসের শাস্তি যদি জিজ্ঞাসা করো, তাহলে আজ থেকে আগামী 7 দিন বউয়ের সাথেও কথা বলতে পারবে না। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ঘুমের রেশ এখনো কাটেনি। সকাল সকাল স্যার তাকে কিসের শাস্তি দিচ্ছে জিজ্ঞাসা করবে মনস্থির করেও লাস্টের কথায় সেটাও গিলে নিল। আবরাজ এর মধ্যেই নিজের রুমে চলে গেছে। ফিজা এলো তখন। সাব্বির ফিজাকে দেখে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। এরপর আমতা করে প্রশ্ন করলো, ম্যাম, স্যার রেগে আছেন কেন? রেগে নয়, খুশি আছে, গার্লফ্রেন্ড এসেছিল তাই। ফিজা মেকি হেসে বলে। সাব্বির থতমত খেলো। গতকালের কথা স্মরণ হতে বুঝতে পারে চীনা এসেছিল, সেজন্যই স্যার রেগে আছেন। সাব্বির দাঁত দ্বারা জিহ্বা কাটে, মাথায় হাত দিয়ে আফসোস করে বলে, ও শিট। এরপর দ্রুত নিজের রুমে চলে গেল। ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সাব্বিরের হন্ততন্ত হয়ে ছুটে যাওয়া। এরপর নিজেও রুমে এলো। আবরাজ তখন ওয়াশরুমে হয়তো। ফিজা হাতের ট্রেটা একটা টেবিলের উপর রাখে। এরপর ফোন হাতে নিয়ে থাই ঠেলে ব্যালকনিতে এলো। বাড়িতে কল করে মায়ের সাথে বোনের সাথে কথা বলে, যদিও সেখানে তখন সন্ধ্যা। এরপর কল কাটতে আবরাজের কণ্ঠস্বর ভেসে এলো, সুগন্ধি ফুল, এদিকে এসো। ফিজা রুমে এসে দেখলো আবরাজ শুধু একটা টাওয়েল পরে দাঁড়িয়ে আছে। ফর্সা শরীরে অল্প স্বল্প পানির বিন্দু চিকচিক করে। চওড়া বুকখানায় একটা পশমের চিহ্ন নেই। হাতের পেশিগুলো ফুলে ফেপে রয়েছে। ফিজার হাত থেকে আবরাজ ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলতে ফিজা ধ্যান ভাঙে। আবরাজ ফিজার ডান হাত টেনে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে বলে উঠল, চুল শ্যাম্পু করতে হবে সুগন্ধি ফুল। আবরাজ বাথটবে বসে। ফিজা কোনো কথা না বলে শ্যাম্পু নিয়ে আবরাজের চুলে লাগিয়ে দেয়। একটু একটু অনুশোচনাও হয় নিজের কাজের জন্য। ভাবে এমনটা আর কখনো করবে না। কথা দিয়ে আঘাত করবে যতদিন না বিয়ের দিন রাতে কেন তাকে ফেলে চলে এসেছিল এটা সম্পূর্ণ ক্লিয়ার করছে। নিজের গায়ে ঠান্ডা পানির ঝাপটা পেতে ফিজা চমকে আবরাজের চুল খামচে ধরল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, একদম অসভ্যতামি করবেন না আবরাজ। করব, আমি শাওয়ার নিয়েছি একবার। ফিজা কণ্ঠ খাদে এনে বলল। আবরাজ সাথে সাথে আবদার করে, আবার নাও আমার সাথে, গতকাল করেছি, সেটা ইচ্ছে করে নয়। আপনি জোর করেন কেন? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে আপনার জোর করতে হবে না। উত্তরটা খারাপ ভালো যাই হোক। আবরাজ শোনে। কিছু না বলে ফিজাকে নিজের কোলের ওপর বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। গভীর করে বাঁধন। ফিজা জোর করে না, সেভাবেই পড়ে থাকে। ভালোবাসি কিনা জানা নেই, বাট তোমার জন্য যা ফিল করি আমি তা আগে কখনো কোনো মেয়ের জন্য করিনি। এটা নিয়ে আমি নিজেই নিজের সাথে ফাইট করছি। আই ওয়ান্ট ইউ অ্যান্ড আই নিড ইউ অ্যাট এনি কস্ট।